আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। প্রিপারেশন কেমন হইল? আর তো কয়েকদিন মাত্র। প্রিপারেশন হচ্ছে ভালো? জি ভাইয়া হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। নিয়মিত পড়তে থাকেন। পরীক্ষা 3 তারিখ থেকে শুরু, তাই না? 5 তারিখ 5 তারিখ থেকে শুরু পরীক্ষা। পরীক্ষা। এই আমাদের 5 তারিখ, কিন্তু 2 তারিখে আছে মনে হয়। না, অন্যদের হিসাব বাদ দেন, আপনাদের হিসাব বলেন। জি ভাইয়া, 5 তারিখ। 5 তারিখ প্রথম পরীক্ষা হবে। আহ, প্রথম পরীক্ষা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। ড্রামা। আচ্ছা, ড্রামা আমরা সবগুলো পড়ে শেষ করেছিলাম না, নাকি বাকি আছে এখনো? জি ভাইয়া, পড়ছি। আচ্ছা, বাকি থাকলে কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আমরা আরো একটা ফাইনাল রিভিশন দিব পরীক্ষার আগে। আই মিন 31 তারিখ অথবা 1-2 তারিখে এরকম সময় একটা ফাইনাল রিভিশন দিব, তারপরে আপনারা নিজেরাই পড়বেন। ড্রামার কথা বলতেছি। ওকে, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এই কোর্সটার যে আমাদের রাইটিং পার্ট আছে, রাইটিং পার্ট 3, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই রাইটিং পার্ট 3-তে আমাদের কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকগুলো থাকে আমরা কি জানি? জানা আছে? আমাদের মনে আছে? জি ভাইয়া। কি কি থাকে? অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ, হচ্ছে রিপোর্ট, রিসে, তারপরে অ্যাম্প্লিফিকেশন, তারপরে হচ্ছে লেটার, নোটিস, মেমো, সিভি রিপোর্ট। আচ্ছা, তো আমরা অন্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সবগুলোই আমাদের জানা, কিন্তু অ্যাম্প্লিফিকেশন এটা আমাদের ক্ষেত্রে একটু নতুন, কেননা অ্যাম্প্লিফিকেশন আমরা আগে পড়ি নাই। যদি বলি পড়ি নাই তাহলে ভুল হবে, ইংরেজি থেকে পড়ে নাই, কারণ অ্যাম্প্লিফিকেশনের বাংলা হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ। আচ্ছা, ভাব সম্প্রসারণ তো আমরা সেই ছোটবেলা থেকেই পড়ি, বাংলায় পড়ছি, ইংরেজিতে পড়ি নাই। তো যারা প্রিপারেশন ব্যাচে হচ্ছে যে আগে থেকেই আছেন, তাদের মোটামুটি বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকার কথা। যারা মান্থলি ব্যাচে ছিলেন তাদের তো এগুলো বিষয় নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছিল। তো আমরা আবার দেখবো, আমরা একটু দেখি মনোযোগ দিয়ে। অ্যাম্প্লিফিকেশন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাম্প্লিফিকেশন ইনক্লুড করা হয়েছে, যেমন হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে চকচক করলেই শোনা হয় না। চকচক করলেই শোনা হয় না। দেন আসেন, গ্রেট টকার্স আর নেভার গ্রেট ডুয়ার্স। মানে কি, যারা বেশি কথা বলে ওরা আসলেই তেমন বেশি কিছু করতে কোনো কাজে না। কাজের না, অকাজের। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফল। মানে কি, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। গুড। তারপর হচ্ছে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতায় সফলতার চাবি। এটা সফলতা চাবিকাঠি। এই যে সুন্দর বলতে পারতেছেন।
কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কাপুরুষেরা তাদের মৃত্যুর পূর্বে বারবার মরে। কিরকম? ফর এক্সাম্পল, যেমন মরার ভয়ে কেউ আর কি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না, সে হচ্ছে কাপুরুষতার পরিচয় দেয়। আর যারা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় তারা তো বীর পুরুষ হয়ে যায়। আচ্ছা, আর কেউ মনে কিছু বলতে আছে? বলেন। ভাইয়া, কাপুরুষরা কোনো কাজ করার আগে ভয় পেয়ে নি যারা মানে আসল মৃত্যুর আগে অনেক ভারী মরে যায়, কিন্তু যারা বীর পুরুষ তারা কোনো কঠিন কাজে সাহসিকতা ছাড়া করে, ওরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর দিকে এগিয়ে যেতে দ্বিধাবোধ হয় না, কিন্তু কাপুরুষরা সবসময় ভয় পেয়ে পিছিয়ে হটে। এই জন্য A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্কর। কিরকম একটা এক্সাম্পল দেন তো, কিভাবে ভয়ঙ্কর হইতে পারে? আমি দেবো ভাইয়া। হ্যাঁ, বলেন। একটা গল্প হয় না যেটাতে একটা মানুষকে শুধু ইয়েস নো ভেরি গুড ওকে একটা কোশ্চেন করালে সেটাতেই সে বলে যে ইয়েস নো ভেরি গুড, ওকে জেলে ধরে নিয়ে যায়। একটু সুন্দর করে বলেন, গল্পটা তো সুন্দর। সেরকম করে মনে নাই তো ভাইয়া। লোকটা আসলে শুধুমাত্র 3টা ওয়ার্ডই জানতো, ইয়েস নো ভেরি গুড। আর ওকে হচ্ছে একটা ভুল কাজে মনে হয় নিয়ে যায় কোর্টে। ও বলে মনে হয় এরকম হয় যে কারো মার্ডার হয়ে যায়, তা জিজ্ঞেস করে যে তুমি মার্ডার করছো, ও বলে ইয়ার, বলে কি তুমি মার্ডার করো নাই নাকি, এরকম 2-3টা প্রশ্ন করে। ও বলে যে তোমাকে ধরে নিয়ে যাও, তোমার কোনো সমস্যা নাই, বলে নো নো নো, এরকম কিছু। যাক, গল্প আমাদের মনে নাই, তারপরে আমরা গল্প বানাই নিচ্ছি এবং সেটা প্রাসঙ্গিক হচ্ছে, খুবই ভালো, মজার তো। বানাই নিচ্ছি না ভাইয়া, ওই শুধু 3টাই ওয়ার্ড শিখছিল, ওই অল্প, আর ওইটা দিয়ে সব চালাই দিচ্ছিল। মানে ব্যাপারটা হয়েছে আমাদের মতো, আমরা কিছু শিখি আর না শিখি, আমরা সামারিটা শিখি। হচ্ছে অনেকে আমাদের এরকমটা বলে যে কি প্রশ্নের উত্তর জানা থাক আর না থাক, সামারিটা লিখে দিব। তো এরকম হচ্ছে ব্যাপার, আমরা শুধু ইয়েস ভেরি গুড এটাই লিখে দিব, তাই না? এই হ্যাঁ ভাইয়া, সাবধান, এটা খুবই সুন্দর। সাবধান। কোশ্চিন কমন না পড়লে তো এভাবে লিখে দিয়ে চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জন্য। গুড, খুবই সুন্দর। আপনার যখন একটা জিনিস প্রয়োজন হয় তখনই আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলেন। দেন অ্যাজ ইউ সো, সো শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। ওকে, ফাইন। তো এখন এগুলোতে আমাদের যদি সম্প্রসারণ লিখতে বলা হয় তাহলে আই থিঙ্ক আপনারা পারবেন, অসুবিধা নাই। এখন একটু কথা বলে নিতে চাই যে আমাদের একটা ভাব সম্প্রসারণ লিখতে গেলে সাধারণত 3টা অংশ বা 3টা পার্টে বিভক্ত থাকে, বা 3টা পার্ট আমরা দেখতে পাই। 3টা পার্ট কি কি? বাংলায় বলেন আগে, অসুবিধা নাই। মূল ভাব, বিকাশ, সম্প্রসারিত ভাব, আর একটা হচ্ছে মন্তব্য। ওকে, তো এখানে আমাদের যে মূল ভাব যে বিষয়টা থাকবে, আমরা শুরুতে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে আমাদের যে ভাব সম্প্রসারণটা, যে টপিকটা, এই টপিকটা আসলে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব। মেইন একটা বিষয় এখানে ফুটাই তোলার চেষ্টা করব। দেন মেইন পার্ট, বডি যেটা আসলে সেটা হচ্ছে আমাদের মিডিল পার্টটা। এখানে পুরো বিষয়টা আমরা হচ্ছে বিভিন্ন রকম উদাহরণ, বিভিন্ন রকম হচ্ছে কথাবার্তা দিয়ে সেই বিষয়টা আমরা ফুটাই তুলবো, এক্সপ্লেইন করব, ঠিক আছে, ডিটেইলে আলোচনা করব। দেন ফাইনালি আমরা হচ্ছে একটা মন্তব্য বা একটা সামারাইজ করব। এই তো, অনেকটা হচ্ছে যে
আমরা বাংলা আসলে যেভাবে করছি জাস্ট সেভাবে করে দিলেই হয়ে গেল। এখানে নতুন আর অন্য কোনো কিছুই নাই। জাস্ট এটা একটু আমাদের পড়তে হবে। পড়লেই আমরা আনসার করতে পারবো। আচ্ছা, এটা যদি একটু দেখি আমরা, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা একটা প্রবাদ বাক্য যে ফেল করতে করতেই মানুষ, আরে ডিস্টার্বটা করতেছে একটা। ফেল করতে করতে মানুষ সাকসেসে পৌঁছায় ভাই। এখানে আমার একটা অবজেকশন আছে। আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি এরকম যে ফেল করলেই যে মানুষ সাকসেসে যাবে বা তার পিলার যে শক্ত হবে সাকসেসের, বিষয়টা এরকম নাও হইতে পারে। ফেল করলে অনেকের জীবন একদম ধ্বংস হয়ে যাইতে পারে। মনোযোগ দেন, বিষয়টা এরকম। মনোবল ভেঙে যায় ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। বলছি ভাইয়া ফেল করলে মনোবলটা ভেঙে যায়। না, না, ঠিক আছে। আমরা এখানে পয়েন্ট অফ ভিউ ২ টা হইতে পারে। একটা পজিটিভ, একটা নেগেটিভ এরকম। যে আপনি একবার ফেল করলেন। আপনার একটা অভিজ্ঞতা হইলো যে এভাবে না, আপনাকে এভাবে করতে হবে বা এতটুকু কষ্ট করলে হবে না, আরো বেশি কষ্ট করতে হবে। সেক্ষেত্রে পরের বার আপনি আরো ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? সেই দিক থেকে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনি সাকসেসের দিকে আগায় যাবেন। এখন এখানে আমার কথা হলো, যদি এরকমটা হয় আমরা ফেল করতেছি। তো ফেল করতে, করতে আমাদের যেই সময়টাতে গেইন করা উচিত ছিল ওই সময়টাতে আমরা গেইন করতেই পারতেছি না। ঠিক আছে? সময় এভাবে চলেই যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই পিলার দিয়ে এই ফেইলিউরের পিলার দিয়ে আসলে কোনো কাজের কাজ কিন্তু হবে না। আল্টিমেটলি এটা আমাদের জন্য ফেইলিউরই হয়েই থাকবে। একটা ফেইলই থাকবে। এটা আমাদের জীবনে হচ্ছে যে ধ্বংসেরই একটা কারণ হয়ে থাকবে। ঠিক আছে? ২ দিক থেকে আমরা এটা চিন্তা করতে পারি। এটা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বললাম। আই থিংক আপনারা এটাতে একমত হবেন। এখন ধরেন যে আ এমন সময় গিয়ে ফেল করছেন আপনি জীবনে, সেখান থেকে মুভ অন করা খুবই কঠিন বা হচ্ছে না। বা সময় তো চলে যাচ্ছে। এখন ধরেন আপনি ফেল করতেছেন, চাকরির পরীক্ষার বয়স হচ্ছে ৩৫ বছর। আপনি যদি ৩২ বছর পর্যন্ত ফেলই করেন, তাইলে কি আর আপনি এই দিকে সফলতা পাবেন? সম্ভব বলেন? কেউ কথা বলে না। না ভাইয়া, সম্ভব না। তার মানে হয়তোবা পাবেন। আপনারা পাইলে ভালো। আচ্ছা। না, না। ভাইয়া একটা কথা বলার ছিল। বলেন। ভাইয়া এই যে রাইটিং 3 পার্টের মতো রিডিং 3 পার্টের কিরকম মানে সাজেশন দিছে? সাজেশন না মানে এই যে শীট আরকি। রিডিং 3 টা আমি পাইনি। দেওয়া কি হইছে? দিছে কেউ? সম্ভবত হয়নি দেওয়া। আলাদা, আলাদা করে দেওয়া হইছে। একসাথে কম্বাইন করে হয়তোবা দেওয়া হয় নাই। আর এটাতে আমি আপনাদেরকে আলাদা করে পাইছি কিন্তু মানে কম্বাইন্ড পাইনি, এটা জিজ্ঞাসা করলাম। যে হয়তোবা সেভাবে করে দেওয়া হয় নাই। আর হচ্ছে এটা তো আমি সেই প্রিপারেশন ব্যাচের শুরুর দিকেই দিয়ে দিয়েছিলাম। খুব সময় যেতে। জি ভাইয়া, তাহলে ভাইয়া এটা কি আরো অ্যাডভান্স আসবে রাইটিং 3 রাইটিং 3 আর রিডিং আসলে 3? কি, আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি, রাইটিং 3 থেকে রিপিট হয় না। ১ম কথা। ২য় কথা হলো যে এখানে কমন ফেরানোটা কিছুটা ডিফিকাল্ট হয় রাইটিং পার্টটা স্পেশালি। যে কই থেকে আসবে, কোন টপিক আসবে বলাটা কিছুটা কঠিন। তো আমরা ধারণা করি যে এই টপিকগুলোর মধ্যে থেকে আসবে। আ এবং আসে। গতবার এখান থেকে আসছিল আমাদের সাজেশন থেকে। তো আশা করতেছি এবারও আমরা পেয়ে যাবো। তবে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনার প্র্যাকটিস এবং স্কিল এটার উপর ডিপেন্ড করে। আপনি প্র্যাকটিস করলেন না। আ হচ্ছে যে আপনার স্কিল নাই, রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং ও নাই। আ তথ্য নাই আপনার মধ্যে। সেক্ষেত্রে একটা ঝামেলায় পড়তে পারেন। কারণ টপিক হুবহু কমন নাও পড়তে পারে। এমন একটা টপিক দিল যে আপনার সেই বিষয়ে হয়তোবা খুব ভালো একটা ধারণা নাই, ভালো একটা জ্ঞান রাখেন না। তখন ঝামেলায় পড়বেন। যেহেতু রিপিট হয় না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। জি ভাইয়া। মাথায় রাখতে হবে।
ওকে, তো আমরা প্র্যাকটিস তো করতে পারি। তো এবারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক আমাদের হচ্ছে, দেখেন যে এত কিছু হচ্ছে, এত আন্দোলন, এত পতন, নতুন লোকজন আসতেছে, যাই কিছু হচ্ছে সব মিলাই কিন্তু দিন শেষে আমাদের জিনিসপত্রের দামটা কিন্তু খুব বেশি একটা কমতেছে না। ঠিক আছে? এটা যেমন আছে বা তার থেকে একটু বাড়তেছে, আবার একটু কমতেছে। তো এই প্রাইস হাইকের ব্যাপারটা কিন্তু আমরা দেখতেছি। তারপর আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুড গভর্নেন্স এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে যে দেশে আ একটা ভিন্ন রকম ব্যাপার-স্যাপার চলতেছে। তো এই বিষয়টার সাথে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আইটেম হইতে পারে। সেলফ রিয়ালাইন্স গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেইন ড্রেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোবালাইজেশন, লোডশেডিং, ফুড অ্যাডাল্টারেশন এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখায় রাখতে পারেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলতেছি। আচ্ছা, এখানে আরো কিছু আইটেম এড করা উচিত বা এড হবে এখন। সেটা হলো যে আ আচ্ছা, আমি এড করে দিব। এড করে দিব। দিয়ে আনসারটা দিয়ে দিব। যারা প্রিপারেশন আছেন পেয়ে যাবেন, অসুবিধা নাই। তো এখন এখানে আসেন প্রাইস হাইক। প্রাইস হাইক বিষয়টা কি? প্রাইস হাইক অলসো নন, আচ্ছা এগুলো কিন্তু প্যারাগ্রাফ, ঠিক আছে? এগুলো প্যারাগ্রাফ, সেই সাথে এসেও আসতে পারে। এখানে গুরুত্বপূর্ণ আরো হবে যে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। যেটা আমরা এখন স্বাধীনভাবে বলতে পারতেছি, কথা বলার স্বাধীনতা এটা এখন আমরা পাইছি। ফেসবুকে যা ইচ্ছা তাই পোস্ট করতেছি, যেমন ইচ্ছা তেমন কার্টুন বানাচ্ছি, ইত্যাদি। আমরা এগুলো করতেছি, কোনো ঝামেলা হচ্ছে না। বাট একটা সময় কিন্তু আ যে যাই বলেন, এটা সবাই আমরা জানি যে এগুলোতে কিন্তু সীমাবদ্ধতা ছিল বা হচ্ছে যে সেভাবে করে আমরা বলতে পারতেছিলাম না। ঠিক আছে? তাহলে ফ্রিডম অফ স্পিচ, তারপর হচ্ছে যে আ সংবাদপত্রের যে স্বাধীনতার বিষয়, এই টাইপের আইটেম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কোনটা পড়তেছিলাম? প্রাইস হাইক। আমরা যেটা পড়ি price hike, also known as inflation, refers to the sustained increase in the general price level of goods and services over time. It's a multifaceted economic phenomenon influenced by various factors such as demand and supply dynamics, production costs, currency devaluation, government policies, and global market trends. তো প্রাইস হাইক হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে আ সাধারণত দ্রব্যপণ্য, এই দ্রব্যপণ্য বা কোনো সেবা এগুলোর দাম বেড়ে যাওয়া সময়ের সাথে, সাথে এগুলোর দাম বেড়ে যাওয়া। কিরকম? যেমন ধরেন যে আপনি যদি একটা সেবা নিতে চান, মানে হাসপাতালে যান, একটা সেবা নিবেন। সেক্ষেত্রে দেখবেন যে সেবা নিতে আগে যত টাকা খরচ হইতো, এখন তার থেকে বেশি খরচ হচ্ছে। আ অথবা কোনো একটা পণ্য কিনতে যাচ্ছেন, আজকে থেকে কিছুদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর আগে একটা জিনিসের দাম যেমন ছিল, এখন সেই জিনিসটার দাম বেড়ে গেছে। তাহলে এই যে দাম যে বেড়ে যাওয়া, ঠিক আছে? এই বিষয়টাকেই বলা হচ্ছে প্রাইস হাইক। যেমন স্বর্ণের কথা যদি চিন্তা করেন, স্বর্ণের দাম আজকে থেকে আ ৫-৭ বছর আগে যেমনটা ছিল, প্রায় অর্ধেক বা অর্ধেকেরও কম ছিল। এখন যদি ধরেন যে ভরি প্রতি স্বর্ণের ভরি যদি এখন ১,১০,০০০ বা ২০ হয়, আমি জানি না আসলে এক্সাক্টটা। যদি এরকম হয়, তাহলে আজকে থেকে ৫-৭ বছর আগে প্রায় অর্ধেক ছিল। ধরুন ৫০,০০০, ৬০,০০০ এরকম ছিল। ঠিক আছে? তো দেখেন আগে ওই টাকা দিয়ে যতগুলো স্বর্ণ পাওয়া যাইত, এখন ওই টাকা দিয়ে তার অর্ধেক স্বর্ণ আপনি পাবেন। তাহলে জিনিসের দাম বেড়ে গেছে বা টাকার মান কমে গেছে। তাহলে জিনিসের দাম যে বেড়ে যাওয়ার বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে প্রাইস হাইক। তো এই প্রাইস হাইক আসলে বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়ের প্রভাবে প্রভাবিত হইতে পারে। এটা হইতে পারে যে আপনার একটা জিনিসের চাহিদা বেশি, ডিমান্ড অনেক বেশি কিন্তু সাপ্লাই কম। তো সাপ্লাই কম, ডিমান্ড যেহেতু বেশি, তখন জিনিসের দাম বেড়ে যায়। আবার এখানে অনেক রকম সিন্ডিকেট কাজ করে। তারপর হচ্ছে যে আ কি বলবো যে
আমদানি রপ্তানির বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লোবাল মার্কেটের ব্যাপারগুলো এখানে থাকে। সরকারের অনেক পলিসি থাকে, ট্যাক্সের ব্যাপার থাকে। তো সবকিছু মিলায় আসলে জিনিসের দাম বেড়ে যেতে পারে, এগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। While moderate inflation is a natural aspect of economic growth, excessive or rapid prices hikes can pose challenges to individuals, businesses, and the overall economy. When the prices of essential goods and services surge significantly, it impacts consumers' purchasing power, leading to reduced affordability and potential changes in spending patterns. Businesses also face challenges due to increased production cost, affecting profit margins and potentially leading to reduced investment or এক্সপেনশন। তো বিষয়টা হলো যে পণ্যের দাম আসলে বাড়ার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবং দেখা গেছে যে ভোক্তা আর যে আ হচ্ছে যে বিক্রেতা, আসলে ক্রেতা আর বিক্রেতা এদের মধ্যে যারা বিক্রেতা এরা অনেক সময় হয় কি অসাধু। তারা লাভ করতে চায় বেশি। মানে সিন্ডিকেটের যে বিষয়টা, একটা জিনিস ৳১০ দিয়ে কিনে আমি ৳১৫ দিয়ে বিক্রি করতে পারি বা ৳১২ দিয়ে বিক্রি করতে পারি, এটা ঠিক আছে প্রাসঙ্গিক। ৳১২ পর্যন্ত, ৳১৫ বেশি হয়ে যায়। ৳১২ পর্যন্ত ঠিক আছে, ৳১১ পর্যন্ত ঠিক আছে। দেখবেন আমাদের সমাজে এরকম আমরা দেখি বা এখন দেখতেছি যে একটা জিনিস কিনছে যে দামে তার ডাবল দামে বিক্রি করতেছে, ট্রিপল দামে বিক্রি করতেছে। তাহলে যে সিন্ডিকেট, কিছুদিন আগে দেখলেন না যে সয়াবিন তেল নাকি আর পাওয়া যাবে না, কমে দাম বাড়ে যাবে বা সংকট, বাজার থেকে সব সয়াবিন তেল হারায় গেল। এই তো কয়েকদিন আগের কথা। আবার সেগুলোর দাম বেড়ে আবার মার্কেটে চলে আসলো। এখন মার্কেটে আবার সয়াবিন তেল আছে। তাহলে এটা করলোটা কে? এমনি হইলো? এটা অবশ্যই একটা অনেক বড় চক্র বা সিন্ডিকেট আছে। সব মিলে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। ঠিক আছে? তাহলে এই জিনিসের দাম কিন্তু এভাবে বেড়ে যাচ্ছে অসাধু কিছু ব্যবসায়ীর জন্য। এভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং দাম বেড়ে গেলে জনজীবনে, বিশেষ করে দরিদ্র মানুষের জীবনে এটা খুব চরমভাবে প্রভাব ফেলে। ওকে। Moreover, inflation erodes the value of saving and fixed incomes, impacting the financial stability of individuals, particularly those with limited resources or on fixed incomes. এখন দেখেন জিনিসপত্রের দাম বাড়তেছে কিন্তু মানুষজনের ইনকাম তো বাড়তেছে না। ধরেন যে একজন স্কুল টিচার তিনি আগে যত বেতন পাইতো এখনো বেতন তাই পায়। কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে। এখন তার খরচটা বেশি কিন্তু ইনকাম সে আগের মতোই আছে। এক্ষেত্রে তার জন্য কিন্তু সংসার চালানো বা নিজে চলা টাফ হয়ে যায়। এই বিষয়টা বলা হচ্ছে। ম্যানেজিং প্রাইস হাইকস রিকোয়ার্স আ ব্যালেন্সড অ্যাপ্রোচ থ্রু ইফেক্টিভ monetary policies, fiscal measures, and market intervention to control inflation and ensure stable economic conditions for sustainable growth and stability. তো আমাদের এই যে প্রাইস হাইক, এই প্রাইস হাইক কন্ট্রোলে রাখার জন্য আমাদের দরকার ঠিকঠাকভাবে তদারকি করা, যে হচ্ছে সিন্ডিকেট যারা আছে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া, হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করা আসলে। তাহলেই আর্থিকভাবে এই ঝামেলাগুলো আর হবে না। বিশেষ করে গরিব মানুষজন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা আর পড়তে হবে না। গুড গভর্নেন্স, সেলফ রিয়ারেন্স, এগুলো মোটামুটি অনেকগুলাই পড়ায় দেওয়া হয়েছিল আগে, খুব সম্ভবত সবগুলাই। তো এটা সবগুলা এখন তো আর পরে দেওয়া পসিবল না। আমরা একটু দেখি। নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট, কম সময়ে লেখা যায় এবং হচ্ছে এর ফরম্যাটটাও খুবই ইজি। নোটিসের শুরুতে হবে কি, শুরুতে আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে অর্গানাইজেশন, আমাদের যে ইনস্টিটিউশন বা আমাদের যে অফিস, ঠিক আছে, যেই অর্গানাইজেশন থেকে একটা নোটিশ প্রকাশিত হচ্ছে সেই নোটিশের নামটা প্রথমে লিখতে হবে। দেন বাম পাশে আমরা ডেট লিখব। ঠিক আছে, কোন ডেটে এই নোটিশটা প্রকাশিত হচ্ছে সেই ডেট। দেন আমরা এরকম বড় করে নোটিশ কথাটাই লিখে দিব, দিয়ে হেডলাইন আমরা লিখতে পারি। হেডলাইন লিখতে পারি কিরকম, যে কোন বিষয়ে আমাদের এই নোটিশটা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, সেই হেডলাইন আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নাই, তবে দেওয়াটা বেটার। এরপর আসেন বডি অফ দ্য লেটার। ধরেন আপনাদের ইনকোর্স পরীক্ষার একটা রুটিন দেওয়া হলো,
ঠিক আছে? অথবা ফর্ম ফিল আপের আচ্ছা ফর্ম ফিল আপ তো হয়ে গেছে আপনাদের রুটিন পরীক্ষার রুটিন চলে আসছে। আচ্ছা ইন কোর্সে ধরেন। এখন ইন কোর্স পরীক্ষা হবে। তো ইন কোর্স পরীক্ষা এই মর্মে বলা হলো এটা থাকলে হেডলাইন যে ইন কোর্স পরীক্ষা আ সময়সূচি। এটা হলো হেডলাইন। বডি তাহলে ইন কোর্স পরীক্ষা তো হবে ঠিক আছে। বাট হবে কখন, কোন দিন, কোন সময়ে, কোন সাবজেক্টটা কোন দিন হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আ এগুলো বডি পার্ট থাকবে। টোটাল বিস্তারিত আলোচনা থাকবে, বিস্তারিত কথাবার্তাগুলো। দেন ফাইনালি বাম পাশে থাকবে কি? বাম পাশে হচ্ছে যিনি এই নোটিশটা প্রকাশ করলেন মানে আপনার ডিপার্টমেন্টের হেড হইতে পারে আ অথবা প্রিন্সিপাল হতে পারে। বেসিক্যালি যদি ইন কোর্সের ক্ষেত্রে হয় তাহলে তো এটা ডিপার্টমেন্টের হেড স্যারই প্রকাশ করবেন। তো তার পদবি, কোন স্যার, তার নাম আসলে এবং তার সিগনেচারটা এই জায়গায় দিয়ে দিতে লাগবে। এই হচ্ছে আমাদের একটা নোটিশের ফরম্যাট। মনে পড়ছে ফরম্যাট নোটিশের? জি ভাইয়া। ফর এক্সাম্পল হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ভাই। হ্যাঁ। ভাই কোনো সময় এই যে নোটিশের ডান দিকে আবার ডেট দেওয়া থাকে, এটা কি দেওয়া যাবে? দেখেন একটা নোটিশের ফরম্যাট অনেক রকম হতে পারে। মনোযোগ দেন, কথাটা বুঝেন। একটা নোটিশ অনেকভাবে লিখা যেতে পারে। একটা লেটারে অনেকগুলো ফরম্যাট আপনাদের শেখাইছিলাম না? যে ফুল ব্লক মেথড, সেমি ব্লক মেথড পড়াইছিলাম না এগুলো? মনে পড়ে? জি, জি ভাই। তো ঠিক একইভাবে আমাদের নোটিশও কিন্তু অনেক ফরম্যাটে লিখা যেতে পারে বা লিখা যায়। তো এখন অনেকগুলো ফরম্যাটের কথা না বলে আপনাদের বইগুলোতে সাধারণত যে ফরম্যাটগুলো দেওয়া আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করা হইছে। তো ঝামেলায় যাতে না যান, কনফিউশন যাতে না হন, কনফিউশন যাতে না পড়েন সেইজন্য এই ফরম্যাটটার কথা বলা। আরো বিভিন্নভাবে লিখা যাবে যেমন লেটার বিভিন্ন ফরম্যাটে লিখা যায়। ঠিক একইভাবে নোটিশও লিখা যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যেই ফরম্যাটটা আপনাদের বইগুলোতে বেশি ব্যবহার করা হইছে এই ফরম্যাটটা আমি আপনাদের বললাম এবং আশা করি এইটা যদি মনে রাখেন তাহলে পরীক্ষার রুমে গিয়ে আর কনফিউশন হবে না যে বাম দিকে নাকি ডান দিকে আ উপরে লিখবো নাকি নিচে লিখবো। এই কনফিউশন গুলো কিন্তু কেন জানি পরীক্ষার রুমে গিয়ে আমাদের হয়। তো আমি চাই এই কনফিউশন গুলো আপনাদের না হোক, ক্লিয়ার থাকেন। ঠিক আছে? একদম কনফিডেন্ট থাকেন। এভাবে যান। আপনি যদি অন্য কোনো ফরম্যাট ফলো করতে চান কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। তবে যেই ফরম্যাটই ব্যবহার করেন সেইভাবেই আপনি করবেন। এখন ধরেন যে ডান দিকে থাকলে আর যখন ডেট এই জায়গায় আছে তাহলে ধরেন নিচে যদি এই পাশে থাকে আমাদের আ ডেজিগনেশন নেম সাইন কথার কথা। তাহলে এটা আপনি এই পাশেই দিবেন। এখন আপনি যদি এলোমেলো করেন মানে এই ফরম্যাটের সাথে অন্য একটা ফরম্যাট ২ টাই আপনি একসাথে হাইব্রিডাইজেশন যদি করে ফেলেন, সংমিশ্রণ যদি ঘটায় নিজের মতো একটা নতুন ফরম্যাট আবিষ্কার করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে। বুঝতে পারছেন? কথা কয় না। জি ভাই, বুঝা যায়। জি। তো আমরা একটা দেখি, আমরা একটা পড়ি। সাপোজ ইউ আর আ প্রিন্সিপাল, আপনি হইছেন একজন প্রিন্সিপাল। নাও রাইট আ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্ট অফ দ্য সাসপেনশন অফ ক্লাসেস ফর হোল্ডিং দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন। ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য ক্লাস হচ্ছে স্থগিত করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। এইটা জানিয়ে একটা নোটিশ আপনি প্রকাশ করবেন। কোথা থেকে কোন প্রতিষ্ঠান থেকে আমরা বলছিলাম যে শুরুতে সেটা থাকবে তো সেটাই আছে গভর্নমেন্ট তৃতীয় মিল কলেজ ঢাকা। ঢাকার গভর্নমেন্ট তৃতীয় মিল কলেজ সেখান থেকে কবে প্রকাশ করা হচ্ছে? এটা প্রকাশ করা হচ্ছে এপ্রিল মাসের ১৬, ২০০০ যাই হোক এটা বইয়েরটা সরাসরি দেওয়া আছে নোটিস। এই কথাটুকু লিখতে হবে এভাবে নোটিস। দেন ইট ইজ হেয়ারবাই নোটিফাইড informed that the regular classes of honors first year, second year, third year will remain suspended from April 20 to April 30, 2016 due to honors final year central model test. Classes of all the above mentioned years will restart on May 1st, 2016. ঠিক আছে? তো এখানে সিগনেচার হবে। এখানে নাম এবং এই হচ্ছে ডেজিগনেশন। এই হচ্ছে একটা ছোট্ট নোটিশের ফরম্যাট। এখানে আরেকটা কথা বলে নিতে চাই যে একটা নোটিশ সাধারণত ২ ভাবে লিখা যায়। একটা হচ্ছে এরকম একটা বক্স করে লিখা যায় মানে বক্সের ভিতরে আপনার নোটিশটা থাকবে। একটা হচ্ছে বক্স
ছাড়া আপনি যে কোনোটা এপ্লাই করতে পারেন। তবে যদি আপনার প্রসঙ্গটা হয় এরকম মানে এটার মতো টপিক হয়, তাহলে এটা পারফেক্ট। এতটুকু লিখলে আপনি কিন্তু এখানে ১০ এর মধ্যে ৯ তো পাবেনই। ১০ ও দিতে পারে। আপনার লেখা, আপনার প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, তাহলে আপনি এখানে ৯ অথবা ১০ পাবেন। কারণ এখানে টিচার আপনার নম্বর কমাবে না। কারণ আপনার যদি নিয়ম ঠিক আছে, আপনার হচ্ছে যে স্ট্রাকচার আপনি ঠিক রাখছেন, আপনার হচ্ছে বলার ধরন ঠিক আছে এবং আপনি এখানে যেই তথ্যটুকু যেভাবে দেওয়া দরকার বা যতটুকু দেওয়া দরকার এতটুকু বলছেন। কোনো অবাঞ্ছিত কথা বা অপ্রাসঙ্গিক কোনো কথা কিন্তু এই জায়গায় বলা হয় নাই। বা একটা নোটিশে এরকম কোনো কিছু বলার কোনো সুযোগ কিন্তু থাকে না। মেইন কথাটুকুই বলতে হয়। তো আপনি যখন সবকিছু ঠিকঠাকভাবে বলবেন তখন কিন্তু এখানে আপনি অবশ্যই ভালো নম্বর পাবেন। আর অনেকে করে কি যে এগুলাকে টেনে হিঁচড়ে বাড়ানোর চেষ্টা করে। মনে করে যে বেশি লিখলে বেশি নম্বর। বিষয়টা কিন্তু এরকম না। যেমন আমাদের একটা হচ্ছে যে সারাংশ বা সারমর্ম যদি লিখার কথা বলে বা সামারি লেখার কথা বলে, তো আমাদের জানি যে একটা যদি সারমর্ম হয়, একটা জিনিসের সারমর্ম কিরকম? ৩ ভাগের ১ ভাগ লিখতে হয়। তাহলে ছোট করতে হয় অবশ্যই। তো ছোট না করে অনেকেই করে কি ওইটার পুরোটাই তুলে দেয় বা আরো বড় করে ফেলে। তাহলে ওটা কিন্তু আর সারমর্ম থাকলো না। তাহলে লেখার যে নিয়ম একটা যে নিয়ম থাকে জিনিসের সে ভাইয়া আরেকটা কনফিউশন হয়ে গেল, বক্স কি তাইলে দিব না? সেটা আমি ক্লিয়ার করতেছি থামেন একটু। আ কি জানি বলতেছিলাম আমি ভুলে গেলাম আপনার প্রশ্ন পরে। সারাংশ সারমর্ম সেগুলো বড় আচ্ছা, আমি আরো বেশি তো এখন বড় করে ফেলি। এখন বিষয় হলো আপনার একটা নিয়ম আছে। আপনি নিয়ম যখন মানবেন না, তখন কিন্তু আ আপনি সেখানে অটোমেটিক্যালি নম্বর পাবেন না। কারণ নিয়ম মানেন নাই ভাই। আপনাকে হচ্ছে যে রাস্তায় চলতে গেলে হেলমেট পরে চলতে হবে। আপনি ধরেন বাইক চালাচ্ছেন, হেলমেট পরে আপনাকে গাড়ি চালাইতে হবে। কারণ আপনি হেলমেট পরেন নাই, আপনাকে জরিমানা করা হবে। ঠিক একইভাবে আপনাকে লিখতে বলা হয়েছে ৩ ভাগের ১ ভাগ। আপনি ৩ ভাগের ১ ভাগ না লিখে আপনি ৩ ভাগের ১ ভাগ না লিখে পুরোটা লিখছেন বা আরো ১ গুণ বাড়ায় দিছেন। তাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে? তো এখন এই নোটিশের ক্ষেত্রেও আমাদের বিষয়টা তাই। এখানে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে বাড়ানোর কোনো কিছু নাই। আমরা মেইন কথাটা ফরমেট গুলো ঠিক রেখে সুন্দরভাবে গোছানোভাবে বলে দিব তাহলেই কিন্তু চলবে এবং পারফেক্ট হবে। এবং এখানে একটা কথা বললাম সেটা হচ্ছে বক্সের কথা যে বক্স ইউজ করা যায় আবার না ইউজ করলেও হয়। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের টপিকটা যদি এরকম থাকে, একটা নোটিস কত বড় হবে এটা ডিপেন্ড করে টপিকের উপর। এখন যদি এখানে ইন-কোর্স পরীক্ষার রুটিন দেওয়া হইতো তাহলে কিন্তু এখানে শেষ হইতো না। কেননা আপনি এতটুকু জায়গায় হয়তোবা আপনাদের তাদের পরীক্ষা ইন-কোর্স পরীক্ষার কথাটুকু বলতেন। তারপরে তো আপনাকে রুটিনটা মেনশন করতে হইতো। যেহেতু রুটিনের নোটিস এটা। তাহলে এখানে মেনশন করতে হইতো যে এত তারিখে হচ্ছে যে এই পরীক্ষাটা হবে, এত তারিখে এই পরীক্ষাটা হবে, এত তারিখে এই পরীক্ষাটা হবে, সময় এত থেকে এত ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে মেনশন করতে হইতো। সেক্ষেত্রে এটা বড় হয়ে যাইতো। এখন যদি এরকম টপিক হয় কম কথায় মানে এটা যদি আপনি খাতায় লিখেন ১ পাতায় শেষ হবে না? জি ভাই, হবে তো। আচ্ছা যদি এটা ভাইয়া শুনেন যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের ইনকোর্স এক্সাম নিয়ে লিখতে বলে তখন যদি রুটিনটা লিখতে বলে তখন আমরা অনেকে ওদের বইগুলোর নাম জানি না। যারা কোশ্চেন করবে ওরা তো হচ্ছে যে এই বিষয়টা মাথায় রেখেই কোশ্চেন করবে, তাই না? ওরা তো আপনাকে থার্ড ইয়ারের কথা বলবে কেন? থার্ড ইয়ারের কথা বলবে না। আপনাকে সেকেন্ড ইয়ারের কথাই বলবে। আর যদি থার্ড ইয়ারের কথা বলে, ওরা বলবেই না। ইম্পসিবল। এটা বলার কোনো সুযোগই নেই। আর যদি বলে আপনার কোর্সের নামগুলাই লিখে দিবেন। কোনো অসুবিধা নাই। ওটা কোনো ফ্যাক্টর না। বুঝছেন? অত দূর অত গভীরে চিন্তা করার দরকার নাই। আপনি সেকেন্ড ইয়ার আপনার সেকেন্ড ইয়ারেরই থাকবে যদি থাকে। এখন বিষয় হলো যেটা বলতে চাচ্ছি যে যদি এক পাতায় শেষ হয়ে যায় এরকম টপিক হয় এবং আপনার কাছে মনে হচ্ছে যে এটা দেখতে খুবই সুন্দর একটু মানে চমৎকার বা আকর্ষণীয় যদি করা যায় সেক্ষেত্রে আপনি সুন্দর করে একটা বক্স করে দিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী একটা কথা আমাদের কুইন এলিজাবেথ বলে গেছেন। তো কুইন এলিজাবেথের কথাটাই যদি আমরা দেখি যে প্রথমে যদি আপনার দেখতেই ভালো না লাগে তাহলে আপনারা সেখানে গুণটা আপনার কি বিচার করবেন? বিয়ে করতে গেছেন পাত্রীরে। পাত্রী রান্না বান্না খুব ভালো পারে, হচ্ছে যে পড়াশোনাও খুব ভালো পারে। মানে অনেক গুণবতী এক মেয়ে ছেলেদের ক্ষেত্রে যদি বলি। কিন্তু দেখতেই ভালো লাগতেছে না। দেখে আপনার মনে মানে ভালোই লাগতেছে না। তাইলে ওর এত গুণ দিয়ে আপনি করবেনটা কি? ওরে আপনার ভালো লাগবে না। এখন আপুদের ক্ষেত্রে যদি বলি, এরকম খুবই হচ্ছে হ্যান্ডসাম ছেলে, দেখতে স্মার্ট এই সেই মানে কঠিন ব্যাপার-স্যাপার। কিন্তু হচ্ছে যে টাকা নাই। তাইলে আপুরা কিন্তু ওই ছেলেকে আর বিয়ে করবে না, তাই না? যাক,
নীরবতায় সম্মতির আপ- লক্ষণ। নীর- আপুর ঘরে এই বিষয়ে কথা বলবে না ভাই? নীরবতায় সম্মতির লক্ষণ। আমরা বুঝে গেছি, সবাই নীরব আছে, আমরা সম্মতি পেয়েছি। যাই হোক, তো আমরা এটাকে একটু সুন্দর করার জন্য একটা বক্স দিতে পারি। এখন কথা হইলো যে যদি এরকম হয় টপিক ভেদে আপনার নোটিশটা এক পাতাতে শেষ হয় নাই বা আপনি লেখা শুরু করছেন অপর পেজে চলে গেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা বক্সটা স্কিপ করতে পারেন, কারণ তখন বক্সটা দিতে গেলে একটু দেখতে কেমন জানি মনে হয়, কেমন জানি লাগে। ঠিক আছে, যে এখানে একটা বক্স করলাম অর্ধেক, এখানে পরের পাতায় আরো একটা অর্ধেক বক্স দিলাম, আর ঝামেলা করা একটা ব্যাপার। তো এটা দেখতে ভালো লাগা থেকে খারাপই লাগবে। তো সেই দিক থেকে আমরা বক্সটা স্কিপ করতে পারি। তাহলে এটা ডিপেন্ড করবে টপিকের উপর। আপনি এটা এই ঝামেলা একদমই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে যদি মনে হয় আমার সময় আছে একটু একটা বক্স করে দেই, এক পাতায় শেষ হইলো, দেখতে মনে হয় একটু ভালো লাগবে, সেক্ষেত্রে একটা বক্স করে দেওয়া যেতে পারে। বুঝতে পারছি? ভাইয়া জি ভাই, তবে একটা কথা, ওই যে আপনি যে বললেন যে হ্যালো বলেন বলেন, শুনতেছি। ভাই, ওই যে আপনি যে বললেন যে এই যে বক্সটা যে নিচের যে কি বলে, যখন এই যে ইনকোর্স পরীক্ষার কথা বলবে তখন যে এই যে কোর্সের নামগুলো দিতে হবে, তখন তো আর এক কথায় হবে না। সেটাই তো আমি বললাম যে যদি এক পাতায় না শেষ হয়, শুধুমাত্র ইনকোর্স তো না, আমাদের তো নোটিশ অনেক রকম হইতে পারে। তো যখন জি ভাই। নোটিশের টপিকটা ভেদে মানে টপিকের উপর ডিপেন্ড করে তো সাইজটা হবে। তখন দেখা গেছে যে একটা নোটিশ লিখতে গিয়ে আপনার এক পাতাতে শেষ হয় নাই, ২ পাতায় গেছে। তো সেক্ষেত্রে বক্সটা স্কিপ করা যেতে পারে। ঠিক আছে? এটা কম্পালসারি কোনো বিষয় না। বক্স দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। এটা নিয়ে কোনো ঝামেলাও নেই। আমি শুরুতেই বলছি। তারপর আপনার যে কনফিউশন গুলো হয় বা পরে দেখতেন অনেকে যে বক্স করে দেওয়া আছে একটা নোটিশ, ভাইয়া তো বক্সের কথা বলে নাই। অনেক কনফিউশন ক্রিয়েট হবে। এইজন্য আমি বিষয়টা ক্লিয়ার করতেছি যে এটা আপনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন। ঠিক আছে? আপনি সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। যদি বড় হয় তাও এটা হচ্ছে ইউজ করতে পারেন। অসুবিধা নাই। তবে এটা একটা ঝামেলার যে আপনি এই পাতায় একটা বক্স বানাইলেন, ওই পাতায় একটা বক্স বানাইলেন। দেখতে হয়তো অত সুন্দর লাগছে না, আর হিজিবিজি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা স্কিপ করা যেতে পারে। বা দিলেনই না, বক্সটার ঝামেলায় আপনি গেলেন না। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আর যদি মনে হয় যে বক্সটা দিলে একটু সুন্দর লাগবে, দিতে পারেন। ভালো হবে। ডিপেন্ড করে আপনাদের উপর। ভাইয়া বলেন। ওই যে ডেটটা দেওয়া আছে, ওইটা আমরা যেদিন এক্সাম দিব ওই দিনে ওই ডেটটা দিলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, এখানে ডেট যেটা হবে যেদিন নোটিশটা প্রকাশিত হচ্ছে, সেই দিনের ডেটটা দিতে হবে। ঠিক আছে? তো এখন এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই। ধরেন আপনাকে টপিক আছে। মনোযোগ দিয়েন। নোটিশের টপিকটা এরকম দেওয়া হইলো যে ২১শে ফেব্রুয়ারি সেলিব্রেট করা হবে। এই মনোযোগ দেন। ২১শে ফেব্রুয়ারি সেলিব্রেট করা হবে। এইজন্য সবাইকে সকালবেলা কলেজে আসার জন্য বলা হইল। মনোযোগ দিয়েন। এখন যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা কি দিবেন? আপনার পরীক্ষা হবে, ধরেন এই পরীক্ষাটা হবে আপনার কয় তারিখে? ধরে নিলাম ১২ তারিখ অথবা ১৫ তারিখ, ১৫ই জানুয়ারি। আহ অথবা ১৬ 12 তারিখ ভাই। ১২ তারিখ। অথবা ধরেন যে ১৬ই ডিসেম্বর। আচ্ছা, ওইটা যেহেতু কাছাকাছি হচ্ছে ১৬ই ডিসেম্বর নিয়ে আমরা বুঝি। এখন ওই জানুয়ারি মাসে আপনি কি ১৬ই ডিসেম্বরে ঘোষণা দিবেন যে ১৬ ডিসেম্বরে সবাই আসিও বা সবাইরে উপস্থিত থাকার জন্য বলা হইল? কথা বুঝতেছেন? জি ভাইয়া। তার মানে এটা প্রাসঙ্গিকতা রাখতে হবে আপনাকে। আপনার যদি ২১শে ফেব্রুয়ারির কথা বলা হয়, তাহলে আপনার ডেটটা দেওয়া উচিত এখানে ধরেন যে ৫ দিন আগায়। তাহলে আপনি ধরেন যে এরকম দিলেন যে ধরেন যে ১৫ই ফেব্রুয়ারিতে এটা লিখতেছেন। তাহলে এখানে ডেটটা তখন দিয়ে দিবেন ১৫ই ফেব্রুয়ারি। আর হচ্ছে যে বা ১৯শে ফেব্রুয়ারি হতে পারে। দেন হচ্ছে যে ২১শে ফেব্রুয়ারি সবাইকে আসতে বলতেছেন। এই নোটিশটা আপনি এখানে এটা আপনি মেনশন করে দিলেন। এটা হচ্ছে আপনাদের মাইন্ড টেস্ট করা যে কম সময়ে আপনি বিষয়টা কতটুকু ধরতে পারছেন। বেশিরভাগই করবে কি যে দিনে পরীক্ষাটা দিচ্ছে ওই দিনে ডেট দিয়ে দিবে। এটা না, এটা হচ্ছে একটা টেকনিক্যাল কোশ্চেন। এটা আপনাকে বুঝতে হবে। আর যদি এরকম নরমাল থাকে, এরকম যদি নরমাল থাকে এই আইটেমের মতো, সেক্ষেত্রে অসুবিধা নেই। আপনারা যেদিন নোটিশ মানে যেদিন পরীক্ষাটা দিচ্ছেন ওই দিনের ডেট দিবেন। অন্যথায় হচ্ছে যেমন ধরেন ২৬শে মার্চে যদি কথা বলা হয় তাহলে মার্চ মাসের ডেট দিবেন। যদি
হচ্ছে যে কি বলে যে 16ই ডিসেম্বরের কথা যদি কথার কথা এরকম হয়, তাহলে আপনাকে এখানে হচ্ছে 13 তারিখ বা 14 ডিসেম্বর এরকম ডেট দেওয়া দরকার ছিল। অথবা ধরেন যে পহেলা বৈশাখ এপ্রিল মাসে, তাহলে সেই সময়ের ডেট দিতে হবে। এগুলো একটু মাথায় রাখতে হবে। যদি এত টেকনিক্যাল হয় না বিষয়গুলো সাধারণত, অনেক সময় থাকে এবং এটা আমাদের বুঝতে হয়। অনেকেই হচ্ছে যে ঢালা বেশিরভাগই দিয়ে দিবে যে এই দিন পরীক্ষাটা দিচ্ছে ওই দিনের ডেট, বাট এই ক্ষেত্রে এটা ভ্যারি করে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন নোটিশ সম্পর্কে? নাই ভাইয়া। আমি একটু ব্রেক নেই, 1 মিনিট, তারপর কথা বলি। ওকে, এখন আসেন আমাদের রিপোর্ট নিয়ে যদি একটু কথা বলি। এই রিপোর্টটা গুরুত্বপূর্ণ একটা আইটেম, এটা পরীক্ষায় প্রায় থেকেই থাকে। রিপোর্ট, তো আপনাদের যেহেতু পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে, এই আইটেমটা মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। এটা রিপোর্ট অন সেলিব্রেটিং অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন ইউর কলেজ, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে সেলিব্রেট করা হইলো, এটা সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। ঠিক আছে? তো এখন এই যে রিপোর্ট লেখা হবে, এই রিপোর্ট সাধারণত লেখা হয় পাস্ট টেন্সে। মনোযোগ দেন, সাধারণত পাস্ট টেন্সে লেখা হয়। পাস্ট টেন্সে কেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা রিপোর্ট তখনই করা হয় যখন একটা ঘটনা ঘটে যায়। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে একটা রিপোর্ট প্রকাশ করা হয়। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে। তবে কিছু, কিছু ক্ষেত্রে একটা জিনিসের সম্ভাবনা বা কবে হবে এরকম রিপোর্টও প্রকাশ করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স তো হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই একটা রিপোর্ট প্রকাশ করা হয় কিন্তু হচ্ছে অতীতের কোনো কিছু, যে জিনিসটা ঘটে গেছে আসলে এরকম কোনো একটা ঘটনা বা বিষয় নিয়ে। ঠিক আছে? তো এখন একটা রিপোর্ট লিখতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো হেডলাইন। হেডলাইন বা টাইটেল, খুব মনোযোগ দিয়েন। হেডলাইন বা টাইটেল। এখন একটা হেডলাইন লিখতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মনে রাখতে হবে, কারণ একটা হেডলাইন আসলে দুই ভাবে লেখা যেতে পারে। একটা হেডলাইন দুই ভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে জেনারেল ওয়েতে আর একটা হচ্ছে মিস্ট্রিয়াস ওয়েতে। জেনারেল ওয়ে কি? জেনারেল হচ্ছে সোজা সাপটা ভাবে কথাগুলো বলা, যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড, সহজ করে বলা হলো। এখন আরেকটা হইতে পারে এরকম মিস্ট্রিয়াস ওয়েতে। মিস্ট্রিয়াস ওয়ে কি? মানে একটু রহস্যজনক ভাবে, যে আপনি এমন ভাবে ঘুরাই পেঁচায় একটা কথা বলবেন যে কথাটা দেখে আপনার যে অডিয়েন্স, আপনার যারা রিডার, আপনার যারা হচ্ছে যে রিপোর্টটা পড়বে, আসলে এই রিপোর্টটা যারা হাতে নিবে, এরা শুরুতে আপনার হেডলাইনটা দেখে যাতে করে তারা পুরো বিষয়টা বুঝে না যায়, তাদের মধ্যে একটা কিউরিসিটি জাগে আপনার এই পুরো রিপোর্টটা পড়ার জন্য। ঠিক আছে? এরকম হেডলাইন গুলোকে মিস্ট্রিয়াস হেডলাইন বলা হয়। তবে এই টাইপের হেডলাইন লিখতে গেলে আমাদের অনেক পারদর্শী হইতে হয়, অনেক স্কিলড হইতে হয়। ঠিক আছে? তো আমরা সেই দিকে অত কঠিন না করে সহজ করেই আমরা বুঝি। আমাদের যে টপিকটা লিখতে বলা হয়েছে সেই টপিকটাই লিখবো। এখন একটা হেডলাইন লিখতে গেলে আমাদের তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের হেডলাইন যে লিখবো, এই হেডলাইনের যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটার গুলো, এই লেটার গুলো হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে।
অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এটা কি ভাইয়া নোটিশ? এটা রিপোর্ট। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তো একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড, একটা রিপোর্টের হেডলাইন যে সেন্টেন্সটা থাকে, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। অ্যাকসেপ্ট, কনজাংশন, আর্টিকেল, আর হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? আর যদি প্রিপোজিশন, কনজাংশন বা আর্টিকেল থাকে, সেক্ষেত্রে সেগুলোর প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে না। বাকি বাদ যত ওয়ার্ড থাকবে সবগুলো ওয়ার্ডই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা উচিত, এবং এটা হচ্ছে আইডিয়াল একটা সিস্টেম। ঠিক আছে? আইডিয়াল একটা প্রসেস, এভাবে লেখা উচিত হেডলাইন। অনেক জায়গায় দেখবেন যে প্রত্যেকটাই হয়েছে যে পুরোটাই ক্যাপিটাল লেটার দিয়ে দিছে, কোনো জায়গায় স্মল লেটারে দিছে, বাট এটা হচ্ছে একটা আদর্শ নিয়ম একটা হেডলাইন লেখার, যে প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা, প্রত্যেকটা বাক্যের যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লেখা। এখন এখানে যদি এরকম থাকতো মাঝখানে কোনো প্রিপোজিশন, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশনটা কিন্তু ছোট হাতের থাকতো। কারণ প্রিপোজিশন যেমন ধরেন থাকলো অফ, তাহলে এটা কিন্তু স্মল লেটারই থাকতো। এটার ক্যাপিটাল হচ্ছে অফের ও কিন্তু আর ক্যাপিটাল হইতো না। এখন ধরেন এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনার আছে, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল লেটার হবে না। ঠিক আছে? আর যদি কনজাংশন হয়, যেমন ধরেন আছে এন্ড, তাহলে এটাও কিন্তু ক্যাপিটাল লেটার হবে না। তবে আর্টিকেল যদি শুরুতে আবার থাকে, বাক্যের শুরুতে, তাইলে আমরা জানি যে বাক্যের শুরুতে প্রথম যে লেটার থাকে এটা ক্যাপিটাল লেটার হয়, সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হইতো। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের হেডলাইন নিয়ে কথাবার্তা। হেডলাইন কিভাবে লিখবো বুঝতে পারছি? জি ভাইয়া। দেন আসেন সেকেন্ড পার্টে, আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয় এই জায়গায় এসে, যে আমরা স্টাফ কারেসপন্ডেন্ট লিখবো, ঢাকা থাকে, এখানে একটা হচ্ছে অ্যাড্রেস, কি কি সব হিজিবিজি থাকে, কোনটা সামনে লিখবো কোনটা পিছনে লিখবো, আমাদের অনেক কনফিউশন। আমরা একটু বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। এখানে তিনটা জিনিস মেনশন করতে হয়, যে আপনার অ্যাড্রেস, মানে আপনার নাম, আসলে যদি আমরা বলি যে আপনি যে রিপোর্টটা করতেছেন, আপনি তাদের নিজস্ব সংবাদদাতা, নাকি আপনি হচ্ছে যে আপনার শুধু নামটা দিতে পারেন, যে জাহিদ, আমি শুধুমাত্র বললাম, বা স্টাফ করেসপন্ডেন্ট জাহিদ, এতটুকু আমরা বলতে পারি। তারপর হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আইটেম, এটা গেলে একটা, আরো দুটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে যে প্লেস, আপনি কোন প্লেস থেকে রিপোর্টটা করতেছেন, মানে কোন জায়গায় রিপোর্টটা করতেছেন বা কোন জায়গা থেকে রিপোর্টটা করতেছেন। আরো একটা গুরুত্বপূর্ণ আইটেম এখানে অবশ্যই মেনশন করতে হবে, সেটা হলো ডেট। আপনি কোন ডেটে হচ্ছে এই রিপোর্টটা করতেছেন। তাহলে তিনটা বিষয় গেল। ঠিক আছে? তো এখন এখানে অনেক সময় বলে দেওয়া থাকে যে সাপোজ ইউ আর স্টাফ করেসপন্ডেন্ট, সাপোজ ইউ আর রহিম, ইউ আর করিম, ইত্যাদি ইত্যাদি বলে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে যেটা বলে দেওয়া থাকবে সেটা নিব। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা স্টাফ করেসপন্ডেন্ট এটা নিতে পারি, অসুবিধা এই জায়গায় নাই। এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো যে এই স্টাফ কারো, তারপর যে ঢাকা, বা এই যে আমরা ডেট, মানে লোকেশন বা ডেট দেখতেছি, এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করা যেতে পারে। চেঞ্জ বলতে জায়গা চেঞ্জ করা যেতে পারে। এখন ধরেন আপনি শুরুতে যদি এরকম লিখেন যে ঢাকা 27শে মার্চ 2011, এটা শুরুতে লিখলেন, তারপরে কমা দিয়ে স্টাফ করেসপন্ডেন্ট লিখলেন, কোনো সমস্যা নাই। আপনি ধরেন এরকম লিখলেন, শুরুতে দিলেন ডেট, তারপরে দিলেন স্টাফ করেসপন্ডেন্ট, তারপরে দিলেন আপনি হচ্ছে লোকেশন বা ঢাকা, তাও কিন্তু কোনো সমস্যা নাই। তবে বেটার অপশন হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন করা। এভাবে করে আপনি লিখলে এটা বেটার হয়, দেখতে ভালো লাগে, বুঝতে সহজ হয়, এবং হচ্ছে যে এটা একটা আইডিয়াল আমরা বলতে পারি। তবে এটা যদি চেঞ্জ হয়ে যায় কোনো অসুবিধা নাই, আপনি সবভাবেই লিখতে পারবেন। তাহলে এটা রিপোর্টের আমরা প্রথম কথা বললাম হেডলাইন, দ্বিতীয় কথা বললাম আমরা এখানে কোন কোন বিষয়গুলো থাকবে, এবং তারপরে আমরা কলম দিয়ে লেখা শুরু করব। এখন কলম দিয়ে লেখা শুরু করব, যে এখানে হচ্ছে আমাদের বডি পার্ট থাকবে, মেইন যে বিষয়টা, যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড, কিভাবে এটা সেলিব্রেট করা হইলো, আমরা এটা যদি পড়ি একটু 2 মিনিট দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আই থিঙ্ক হচ্ছে যে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, একটা আইডিয়া চলে আসবে। দ্য মাদার ল্যাঙ্গুয়েজ ডে অফ দ্য কান্ট্রি ওয়াজ সেলিব্রেটেড ইয়েস্টারডে ইন ঢাকা কলেজ। ভাইয়া ওই যে স্মল লেটারকে ক্যাপিটাল লেটার দিয়ে যে বলছেন, ওটা যদি আরেকবার বলতেন, যে আর্টিকেল হলে যে ক্যাপিটাল লেটার। প্রিপোজিশন, কনজাংশন
আর্টিকেল যদি থাকে সেগুলো হচ্ছে স্মল লেটারে লিখতে হবে। তাছাড়া বাকি যা কিছু থাকবে সবকিছু ওই ক্যাপিটাল এই লেটার। কি ক্যাপিটাল লেটার লিখতে হবে। আচ্ছা, তো এটা হয়ে গেল। দেন আসেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড কান্ট্রি-ওয়াইড উইথ গ্রেট pomp and solemnity. The government as well as the different organizers made elaborate arrangement to celebrate this national day. The day's first program started with the offering of flowers on the Shohid Minar in the morning. Colorful processions on barefoot were held where people of different ages participated. সবাই খালি পায়ে, নগ্ন পায়ে বা খালি পায়ে শহীদ মিনারে যায় ফুল দেওয়ার জন্য সকল শ্রেণীর মানুষ, মানে সকল বয়সের মানুষজন এখানে অংশগ্রহণ করে। এভরিওয়ান ওয়াজ চ্যান্টিং আমার ভাইয়ের রক্তে রাঙানো। ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যারেঞ্জ ডিফারেন্ট প্রোগ্রাম সাচ এস স্পোর্টস, ডিসকাশনস, ফিস্ট এটসেট্রা। এক একটা প্রতিষ্ঠান এক এক রকম, এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম আয়োজন করছে, কেউ খেলাধুলা, কেউ আলোচনা, কেউ খাওয়া দাওয়া ইত্যাদি। The newspapers published supplementaries on that day. Radio and television put on special programs. Special prayers are arranged in mosques, temples, and other religious institutions. The total country appeared a festive look on the day. A grand parade was held in the capital where the president and the prime minister were present. Everybody wished for the peace and solidarity of the country on this occasion. তাহলে কি কি হয়েছে না হয়েছে, কেমনে সেলিব্রেট করা হইলো, এই সেলিব্রেটের কথা এখানে বলা হয়েছে এবং এভাবেই আমাদের বর্ণনা করতে হবে। এখানে আরো একটা বিষয় বলে রাখতে চাই, একটা রিপোর্ট যখন আপনি লিখবেন, এই মনোযোগ দেন, একটা রিপোর্ট লেখার ক্ষেত্রে একটা বিষয় খুবই মনে রাখতে হবে, সেটা হলো যে একজন রিপোর্টার তিনি সবসময় নিজেকে একটা রিপোর্ট করার সময় নিরপেক্ষভাবে প্রেজেন্ট করেন। একজন রিপোর্টারকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। তিনি নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ, নিজস্ব কোনো অপিনিয়ন শেয়ার করেন না বা শেয়ার করা যায় না। তাহলে আমরা রিপোর্টগুলো যে পড়ি, আমরা যে নিউজ পেপার পড়ি, সেখানে কিভাবে বলা হয় একটু যদি মনে করি, দেখেন সেখানে এরকম ভাবে বলা হয় যে প্রত্যক্ষদর্শীরা বা এলাকাবাসীরা তারা এটা বলছে, ওই জায়গার রহিম নামের একজন, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি এটা বলেছেন, এরকম কথাগুলো বলা হয়। রিপোর্টার কিন্তু এরকম বলে না যে আমার মনে হয় যে এটা হয়েছে বা এটা এরকমটা হয়েছে, তিনি কিন্তু এরকম কোনো কিছু বলেন না। তার মানে একজন রিপোর্টার তিনি সবসময় অবজেক্টিভ ওয়েতে কথাবার্তা বলেন, তিনি সাবজেক্টিভ ভাবে কথাবার্তা বলেন না। ঠিক আছে, তার মানে তিনি নিজে ইম্পার্শিয়াল থেকে একটা রিপোর্ট করেন এবং এটা এটা রিপোর্টারের অবশ্যই মাথায় রাখতে হবে, সেভাবে রিপোর্টটা করতে হবে। আপনারা যখন লিখবেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাবেই নিতে হবে। বুঝতে পারলাম? মানে কিভাবে বলা যাবে না ভাইয়া যে আমি দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো কিছু বলা যাবে না নাকি? সাবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে না, আপনার সাবজেক্টিভ অবজেক্টিভ ভালোই বোঝেন, জাস্ট সেটাই, সাবজেক্টিভ ওয়েতে না। মানে বলতে যে সব লোকেরা এরকম বলতেছে, এরকম এরকম বা সবাই এটা করতেছে এরকম নাকি? হ্যাঁ, এই যে দেখেন এখানে কি কি হয়েছে না হয়েছে, কিন্তু একটাও কি বলা হয়েছে যে আমি দেখছি? এই ধরেন যে গ্র্যান্ড প্যারেড ওয়াজ হেল্ড, এটা বলা হইলো। এখানে বলা হয়েছে যে আমি আমি প্যারেডে অংশগ্রহণ করছিলাম, বলা হয়েছে? দেখেন, হয় নাই। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে মানুষজন, বিভিন্ন এইজের মানুষজন তারা খালি পায়ে তারা শহীদ মিনারে গেছে, আমার ভাই রক্তে লাগানো এই গান বাজানো হয়েছে, কিন্তু বলা হয় নাই যে আমি এই গান গাইছি, আমিও খালি পায়ে গেছিলাম। এরকম কোনো তথ্য কিন্তু বলা হয় নাই, বুঝছে? তাহলে সব রিপোর্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বের সাথে নিতে হবে এবং একজন রিপোর্টার সে অবশ্যই এই বিষয়টা সবসময় মাথায় রেখেই কিন্তু রিপোর্টগুলো করে এবং আমরা যে রিপোর্টগুলো পড়ি সেখানে কিন্তু এরকমগুলোই পাই। তবে এডিটোরিয়াল নামে একটা পেজ আমরা পাই বা হচ্ছে যেখানে ব্যক্তিগত মতামত প্রকাশের যে জায়গাটা থাকে, মতামত নামে একটা পেপারের মধ্যে আমরা একটা হচ্ছে পার্ট পাই, সেটা ভিন্ন বিষয়। বাট একজন রিপোর্টার তার কাজটা কিন্তু ভিন্ন। তো একজন রিপোর্টার যখন একটা রিপোর্ট করবে তখন তাকে অবশ্যই অবজেক্টিভ ওয়েতেই লিখতে হবে, নিজে ইম্পার্শিয়াল থেকে, নিজে কোনো পার্শিয়ালিটি করা যাবে না যে একটা খবর প্রচার করলাম আমি এই দলের বা ওই দলের পক্ষে, দুই দলের মধ্যে মারামারি হয়েছে, তো আমি কোন একটা পক্ষ নিতে পারবো না। ঘটনা যা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা যা বলছে, আমি যা দেখছি, এই বিষয়টাই সত্যটা ফুটাই তুলতে হবে, যতটুকু তথ্য কালেক্ট করতে পারছে এতটুকুই। ঠিক আছে, এখানে আপনি কোনো দলের পক্ষ নিতে পারবেন না।
এটা হচ্ছে একজন রিপোর্টারের বৈশিষ্ট্য। তো যখন আপনি লিখবেন তখন ওই বৈশিষ্ট্যটা অবশ্যই মাথায় রেখেই লিখতে হবে। ক্লিয়ার? বলেন ডেটটা। হ্যাঁ, ডেট বলছি ভাইয়া ডেটটা কোন দিন দেওয়া হবে ওটা বললেন। যেমন এখানে তো 21শে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, আর এখানে এখানে লেখা হয়েছে এখানে 21শে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে না, এখানে ডেট হবে তার ধরেন যে 2 দিন পর বা 22শে ফেব্রুয়ারি বা 23শে ফেব্রুয়ারি লেখা যেতে পারে, বা কয়েকদিন পরে আপনি কেন ওই কয়েকদিন পরে আপনি দিনই যদি লেখা হয় তাহলে কি সমস্যা নেই? যারা সাংবাদিক হয়, যারা রিপোর্ট করে, তারা তো হচ্ছে ওই দিনও সমস্যা নাই, আপনি ওই দিনও লিখতে পারেন। ওই দিন আপনি রাতের বেলা লিখছেন ধরেন, অসুবিধা নাই, ওই দিনও লিখতে পারেন, অথবা তার হ্যাঁ, সেটাই পরের তো। দিন, কোনো অসুবিধা নাই। এটা আসলে বুঝতে হবে। এখন আপনি যদি এরকম করেন যে আপনি এখানে ডেট দিচ্ছেন এরকম, মনোযোগ না, কই গেল, হারাইলো কোথায়, এই তো। এখন আপনি যদি এই জায়গায় ডেট দেন ভাই 20 তারিখ, কথার কথা 20শে ফেব্রুয়ারি, তাহলে কি বিষয়টা ঠিক থাকবে বলেন তো? 20শে ফেব্রুয়ারিতে আপনি এটা লিখতেছেন, তাহলে কি বিষয়টা ঠিক থাকবে? আপনি 21শে ফেব্রুয়ারি হয়ে গেছে, কিন্তু আপনি ভাইয়া ঠিক হবে না। জাস্ট এতটুকুই, এটাই বোঝার বিষয়, এটাই বলতে এটা চিন্তা করতে হবে। যেহেতু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের কথা বলা হইছে, তখন এখানে ডেটটা হবে এরকম। ওই নোটিসের ক্ষেত্রেও বিষয়টা হবে ওরকম। ঠিক আছে? তো এখানে আপনি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, বা এখানে মার্চ মাসে লেখা হইছে, তাও সমস্যা নাই। তো এটা অনেক দেরি হয়ে যায়। মার্চ না, এটা ফেব্রুয়ারি হইলেই বেটার। এটা ফেব্রুয়ারি হইলেই বেটার। এটা 22শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি এরকম হইলেই। যেদিন হবে তার কয়েকটা দিন আগে ডেটটা দিব। এখন 21শে ফেব্রুয়ারি সেলিব্রেট হয়ে গেছে, তারপরে দিবেন ডেট। এই ক্ষেত্রে সেলিব্রেট না কি হইলে আপনি রিপোর্ট ওই সম্পর্কে, হ্যাঁ, হ্যাঁ। বলছি এটা কি রিপোর্ট নোটিশ দুইটার ক্ষেত্রেই, মানে যেদিন হবে তার 2-3 দিন পর ডেট দিব? হ্যাঁ, এটা জাস্ট বোঝার বিষয় আপু। এটা তো বুঝতেই পারতেছেন আপনি। একটা রিপোর্ট, একটা ঘটনা ঘটে গেছে, আপনার 21শে ফেব্রুয়ারি সেলিব্রেটেড হয়ে গেছে, পাস্ট টেন্স। তাহলে ঘটনাটা ঘটে গেছে, তারপরে না আপনি লিখবেন? এই তো। এখন ধরেন যে ভাই আহ ভাইয়া নোটিশ নোটিশ তো আগে দেওয়া, মানে ডেটটা তো জি আগে জি দিতে হবে। নোটিস আগে, নোটিস বিষয়টা কি? নোটিস হলো ভবিষ্যতে কোন জিনিসটা ঘটতে যাচ্ছে এই সম্পর্কে না বলা হয়। জি ভাইয়া। হ্যাঁ। আর রিপোর্ট হচ্ছে কি, যে জিনিসটা ঘটে গিয়েছে সাধারণত ওই জিনিসটা সম্পর্কে বলা হয়। তো দুইটার প্রেক্ষাপট তো দুই রকম। এটা বুঝতে হবে। এটা তো আপনারা নরমালি বুঝে যাবেন। অসুবিধা নেই। এই হলো ব্যাপার। আচ্ছা। নোটিস নিয়ে আশা করি আর ঝামেলা থাকার কথা না। পরীক্ষার রুমে গিয়ে রিপোর্ট নিয়ে আর কোনো কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, এতটুকুই আশা করব। আর হচ্ছে আমাদের এরপর আগামী দিনে কি ক্লাস আছে দেখি রুটিনটা। কারো কাছে রুটিন আছে একটু দেখেন তো ছোট করে। আমার নেক্সট ক্লাস কবে আছে? হ্যাঁ, হ্যাঁ। বলে ভাই টপিকের বাইরে কি একটা প্রশ্ন আপু? করতে জি করেন। যেটা পোয়েম গুলো গত গত 2-3 বছরের মধ্যে আসছে, এগুলো কি আসার সম্ভাবনা আছে? মানে পোয়েট্রি থেকে বলতেছেন নাকি? পোয়েম? না না, পোয়েট্রি নাই, এই অ্যাডভান্সের এই পার্ট 3টা বলতেছি। আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে রিপিট হয় না। রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে। তো আপনি যেহেতু রিপিট হয় না, শুধুমাত্র সেটার উপরে কেন পড়ে থাকবেন? বুঝেন নাই? হ্যাঁ ভাই, সেটা বুঝলাম, কিন্তু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, যেগুলো আইটেম আছে এগুলো প্রিভিয়াস ইয়ারের গুলো যদি একটু দেখেন, মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এবং আশা করা যায় এগুলো থেকে ইনশাআল্লাহ এগুলো থেকেই আসবে, এর বাইরে না। তবে ওই যে রিপিটের বিষয়টা কম হয়, তো সেই জন্য ওইটার ইয়াতে বসে থাকি আর না, যে রিপিট হবে এবার এরকম না। সবগুলোই পড়তে হবে। ঠিক আছে? 2 বার 3 বার পড়লেই আসলে খুব সুন্দর মনে থাকবে, অসুবিধা নাই। এমন তো না যে আপনারা এখন ছোট বাচ্চা যে আপনাদের প্রত্যেকটা লাইন মুখস্থ রাখতে হবে। জাস্ট 2-3 বার পড়লে এমনিতেই মাথার মধ্যে ইনফরমেশন গুলো থাকবে, সেগুলো শুধু পরীক্ষার খাতায় যা লিখে দিয়ে চলে আসবেন। এই তো। এখন তো আর আচ্ছা প্যারাগ্রাফ ঠিক আছে। এসে মুখস্থ করার দিন নাই।
এখনো কি আর অত ছোট আছেন? এখন মুখস্থ হইতেও চাইবে না। এখনই পড়বেন, দেখবেন যে 2 দিন পরে ভুলে গেছেন। ওইভাবে আসলে হয় না। এই বয়সে আসে ওইভাবে করে হয় না। আর ওইভাবে করে হয় না দেখে আপনাদের এখন নিয়মগুলো শেখানো হচ্ছে। এই ফরমেট, স্ট্রাকচার বা বিস্তারিত আলোচনাগুলো এখন আপনারা পাচ্ছেন। যে বিস্তারিত জিনিসগুলো জেনে নিজের মতো করে লিখেন। বাট ছোটবেলায় আমরা প্যারাগ্রাফ পড়ছি, এত কিছু তো আমাদের জানানো হয় না যে প্যারাগ্রাফ এই হচ্ছে টপিক, সেন্টেন্স, বডি, এই সেই ইত্যাদি, ইত্যাদি। এত কিছু আমাদের তখন পড়ানো হয় নাই। আমাদের শুধুমাত্র মুখস্থ করা হয়েছে। কেননা আমাদের তখন মুখস্থ ভালো হয়। মুখস্থ করার বয়সই ছিল সেটা। এখন তো আর মুখস্থ থাকে না রে ভাই। এখন তো নিজের বাড্ডার কথাই কিন্তু তখনই আমাদেরকে সৃজনশীল দিয়ে দিছিল, হ্যাঁ। আর এখন বুড়া বয়সে এসে মুখস্থ করার পালা দিয়ে দিচ্ছে। না, না মুখস্থ করার পালা না। মুখস্থ আমরা করি আসলে। যে বিস্তারিত পড়বো না, মুখস্থ করেই পাস করি। এইজন্য আমরা মুখস্থ করি। আসলে মুখস্থ করা না। আমরা যদি ডিটেইলে জিনিসগুলো জানি, তাহলে এমনিতেই লিখতে পারার কথা। কিছুই মনে থাকে না ভাইয়া, মুখস্থ করলেও মনে দূর মিয়া, থাকে না, বুঝে মনে পড়লেও একটু থাকবে পর কি? পর ভুলে আপনি যায়। পড়া মুখস্থ করে মনে রাখবেন কি? আমার তো সকালে কি খাইছি, দুপুরে এটা মনে থাকে না। গতকালকে কি করছি, এটাই মনে থাকে না। ভুলে যাই আমি। আর পড়া মনে রাখা তো আরো কঠিন ব্যাপার। ভাইয়া প্রতিদিন একটা সমস্যা যে আজকে কি বার যাচ্ছে আর কি ডেট যাচ্ছে, এই হ্যাঁ, জিনিসটা মনেই থাকে না ওটা মনে থাকে না। আমি কোনোভাবেই না, লিখে, মানে সেটিং লিখে থেকে কিন্তু। মোবাইল থেকে ক্যালেন্ডার বের করে শিডিউল দেখে, দেখে সব লিখে রাখি যে কোন দিন ক্লাস আছে। আপনাদের যে আজকে ক্লাস আছে এটা আমি আগেই সেট করে রাখছি, অ্যালার্ম দিয়ে রাখছি। নাহলে আমি আজকেও ভুলে যাইতাম। ৩টার দিক সময় দিছি, আমি অ্যালার্ম দিয়ে ভাইয়া কালকে ক্লাস আছে আপনার? কালকেও আছে? কাল ভাইয়া ভাবেন না নাকি? জি ভাইয়া, কালকে কি আছে টপিকটা একটু এই যে 24 তারিখ কি আছে টপিকটা আপু? অ্যাডভান্স রিডিং রাইটিং। অ্যাডভান্স রিডিং রাইটিং ওখানে দেখুন যে এইচজে দেওয়া আছে না আরএস দেওয়া আছে না কি দেওয়া টপিক কি দেওয়া আছে? রিপন ভাইয়া ক্লাস আছে, আরএস দেওয়া আছে। আরএস ভাইয়া আরএস দেওয়া আছে, আরএস দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ। ভাইয়া আমাদের কি হচ্ছে এই মানে রাইটিং যে পার্ট, এটা কি ফার্স্ট ইয়ারের মতো এরকম হবে যে কোন টপিক আসবে ঠিক মানে শিওর না, সবকিছু করতে হবে। যেমন নোটিশ আসতে পারে বা রিপোর্ট আসতে পারে বা সিভি আসতে পারে, কখন কি আসলো সেটা বোঝা যাবে না, দেখেন যে আপনাদের কারণে। এখানে কয় নম্বর আছে বলেন তো? 30 না 40 বলেন? এই যে 30 নম্বর আছে। খাতার পাতা বইয়ের পাতা উল্টাচ্ছে। এখনো এটা জানা নাই? 30 নম্বর আছে। 30 নম্বর ভাই রাইটিং পার্ট 6। এখন এই 30 নম্বর আপনি অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবেন, যেগুলো আমি বলে দেই। এখান থেকে এমপ্লিফিকেশন থাকেই। প্যারাগ্রাফ পাবেন। মনোযোগ দেন। প্যারাগ্রাফ থাকে, এসে থাকে আর লেটার থাকে। এখন লেটার 2 রকমের থাকে। 2 রকমের লেটার কিরকম? একটা থাকে নরমাল হচ্ছে ইনফরমাল থাকতে পারে। আরেকটা থাকে জব অ্যাপ্লিকেশন। আর অথবা এরকম থাকতে পারে যে আপনার ওই যে কলেজে যে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন গুলো লিখি, ওয়াইফাই জোন বা হচ্ছে যে কমন রুম ফেসিলিটিস বা হচ্ছে যে স্টাডি ট্যুর বা স্টেজ ড্রামা পারফর্ম করার জন্য এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো, আর অথবা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। এরকম এই লেটারের মধ্যে এই আইটেম গুলো থাকে, মানে 2টা থাকতে পারে। তাহলে এই লেটারের মধ্যে 2টা থাকে সাধারণত, প্যারাগ্রাফ, এসে, অ্যাম্পলিফিকেশন। এগুলা বললেই তো মোটামুটি এনাফ। সে সাথে রিপোর্টটা দেখে নিতে পারেন। এগুলো থাকবেই। নোটিশ এগুলো আছে ভাই। নোটিশটা তো আপনারা একটু কোশ্চেন গুলো দেখেন না। কোশ্চেন গুলো দেখলেই বুঝবেন যে এই আইটেম গুলোর বাইরে অন্য আইটেম, ওই যে মেমো, মিনিট, নোটস ওইগুলো তো এই জায়গায় নাই। ওইগুলো এই জায়গায় নাই, বুঝছেন? এই কয়েকটা আইটেম পড়লেই হয়ে যাবে। আপনার দরকার 3টা। তো আপনার ধরেন অ্যাম্পলিফিকেশন পড়তে ভালো লাগতেছে না, বাদ দেন। প্যারাগ্রাফ পড়েন, এসে পড়েন, লেটার গুলো একটু দেখেন, রিপোর্ট দেখেন, এনাফ। ভাই ব্যাপারে কত পেজ করে লিখতে হবে? ওখানে তো নাকি অনেক বেশি লিখতে হয়। পেজ নম্বর তো কেমনে বলি? পেজ নম্বর বলা মুশকিল। একেকজনের হাতের লেখার সাইজ একেক রকম। কেউ অনেক ফাঁকা, ফাঁকা বইয়ে করে তো অনেক লেখে। ছোট ছোট প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, বইয়ে ছোট, ছোট থাকুক। একেকজনের হাতের লেখা একেক রকম সাইজ, একেকজন একেকভাবে লিখে। তো পেজ নম্বর আমি বলি না, বলতে পারবো না। যার, যার হাতের লেখার উপর ডিপেন্ড করে। তাহলে তাহলে তো বইয়ের গুলো অনেক ছোট। খাতায় লিখিয়েন তো কত ছোট হয় দেখা যাবে। খাতায় লিখে আমারে ছবি দিয়েন। দেখেন কতটুকু হয়। বইয়ের মতো হয় নাকি 2-3 পাতা এমনিতেই চলে যায়। দেখেন আজকে একটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট করেন। লিখতে হবে। তো হয়ে গেল, এনাফ। হাতের লেখা ছোট ভাইয়া। আমি এমন মনে হয় যে এক্সাম টাইমে অনেকে বলে যে একটা কোয়েশন 2-3 পেজ বা কেউ কেউ 4 পেজও লিখে ফেলে, কিন্তু আমি তারপর ভাবি এরা কেমন করে লিখে, আমার তো পেজই শেষ হয় না। হ্যাঁ, এখন এ-
সমস্যাটা ফেস করতে হবে। স্যারেরা কি এখন খাতার পাতা ঘুনায় ঘুনায় নম্বর দিবে যে 5 পাতা লিখছে, যা এরে 10 নম্বর দিলাম, এই যে 1 পাতা লিখছে, যা এরে এরে হচ্ছে যে 1 নম্বর দিলাম, এরকম? নাকি তারা পড়বে, তথ্য কিরকম দিচ্ছেন এটা দেখে নম্বর দিবে বলেন? না ভাই, অবশ্যই পড়বে। এক্সাম দিলাম, ও আমার পেছনে একটা মেয়ে বসে, সে কোনো লুজ নাই, ওর ওটাতে যেটা মেন খাতা আছে সেটাতেও বাঁচে গেছে পেজ, হ্যাঁ। এত ছোট ছোট লিখছে। নম্বর কেমন পাইছে? আমার তো এমনই হয়, হাতের লেখা শুরু হলে ভাইয়া পেজ শেষ হতেই চায় না। আবার শোনেন ভাইয়া, আমার পাশে যে মেয়েটা বসছে, ওর খাতা দেখে বলতেছে তুমি এত ছোট করে লিখছো, কোনো পেজ নাম তোমার কি নাম্বার পাওয়া যাবে? ওই মেয়েটা তো নিজের খাতা দেখে অবাক হচ্ছে, আর মানে চিন্তা ভাবনা করতেছে যে কি হবে। হ্যাঁ। আর এরকম ছোট লেখার মানুষদের যদি আশেপাশে কেউ পড়ে, যদি কোনো কিছু হেল্প নিতে হয় বা ওরা যদি খাতা দেখে, বিশ্বাস করেন না, চোখে দেখা যায় না। চোখে দেখার অভাবেই মানে কিছু লেখা এরকম হয়। মানে কলেজে কোর্স পরীক্ষাটা আমার লিখতে পারিনি, কি লিখবো? মানে মেয়েটা ভালো ছিল, দেখাইছে, কিন্তু মানে আমি চোখেই দেখতে পারিনি আসলে কি লিখছে। চশমা নিয়ে যাবেন ভাই, ওই জন্যই দেখাইছে, বুঝছেন? যে তো বুঝতে পারতো যে এ তো দেখা পাবে না, দেখ তোর খাতা দিয়ে দিচ্ছি, দেখ। আপনি দুর্ভাগ্য। এরকম হয় আসলে। আহ চেষ্টা করতে হবে যে নিজে স্বয়ংসম্পূর্ণ থাকার। তারপরেও যদি সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ। চেষ্টা করতে হবে নিজেই সবটা লিখার চেষ্টা করার। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন, আমার বিশ্বাস। আপনারা রেগুলার আছেন, পড়াশোনার মধ্যে আছেন দীর্ঘদিন যাবৎ। অ্যাটলিস্ট শেষের দিকটাতে আপনারা খুব সিরিয়াস। তো আশা করা যায় আপনাদের নিয়ে ভালো কিছুই হবে আপনাদের, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা রাইটিং পার্ট মোটামুটি সুন্দর একটা আইডিয়া নিলাম, আশা করি। আই হোপ আর কোনো অসুবিধা থাকার কথা না, বিষয়গুলো নিয়ে একটা আইডিয়া হয়েছে, বাকিটা আপনাদের নিজেদের পড়তে হবে। কেননা আমি যতই বলে দিই, যতই পড়াই দিই, দিন শেষে আপনারা একবার যদি না রিডিং পড়েন, কোনো কিছুই মনে থাকবে না। তো আপনাদের নিজেদের পড়তে হবে। আর এটা নিয়ে আরো আলোচনা হবে আমাদের এই পরীক্ষার আগে, হয়তো ফাঁকা আছে সেই সময়ে, ইনশাল্লাহ। আর আগামী দিনে আমরা ড্রামা নিয়ে কথা বলবো, পুরো ড্রামা মানে পুরো বই, ব্রিফ থেকে শুরু করে শর্টবোর্ড সবকিছু একদম হচ্ছে কি বলবো যে মানে সবকিছু শেষ করে দেব। ঠিক আছে, 2 দিন বা 3 দিন ক্লাস হবে, সেই সময় থাকিয়েন, ইনশাল্লাহ। যা কিছু এতদিন জি ভাইয়া। রিভিশন দিয়েছেন, একদম ফাইনাল একটা রিভিশন হবে, তারপর আপনারা নিজেরা পড়বেন। 1 ঘন্টা করে সময় নেব, এবং এই 1 ঘন্টার মধ্যে সকল কিছু আপনাদের মনে করায় দেওয়ার চেষ্টা থাকবে। সেভাবে ক্লাসগুলো, ম্যারাথন ক্লাসগুলো নিব, ইনশাল্লাহ। তো ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়াশোনার মধ্যেই থাকেন, আর একটু সাবধানে থাকেন, যেহেতু ঠান্ডার সময় চলতেছে। ঠান্ডা লেগে গেলে, অসুস্থ হয়ে গেলে খুব ঝামেলায় পড়বেন। অসুস্থ হয়ে গেলে 2-3 দিন সময় চলে যাবে, হচ্ছে যে পড়তেও ভালো লাগবে না। তো অনেক দিক থেকে ক্ষতি হয়ে যাবে আসলে। তো শরীর ঠিক রাখতে হবে। না, এই কথা বলেন না ভাইয়া, সাবধানে থাকতে বলেন না। আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা যারা ক্লাস করতেছেন, আপনাদের মধ্যে কে সুস্থ, এটা জিজ্ঞাসা করেন। না, আমাদের মধ্যে সবারই তো অলরেডি অসুস্থ ভাইয়া, সেজন্যই বললাম। অলরেডি অসুস্থ। আর ঠান্ডার দিন না প্রচুর ভয় পাই, আমার এজমা সমস্যা আছে, প্রতিবার ঠান্ডায় খুব ভয় পাই। এবারে জানুয়ারিতে এক্সাম টাইম দিছে ভাইয়া, আমি না এই বই আসছি, এত ঠান্ডার মধ্যে যাবো কিভাবে? তাও আবার অনেক দূরে, আমার বাসা আরে থেকে 2.5 শুনেন, ঘন্টা আপনাকে রাস্তা। একটা বুদ্ধি দেয়, আপনি অত কষ্ট করে যাওয়া আসার দরকার কি, আপনি ওইখানেই থাকে যায়। হ্যাঁ, ওইটাই বেশি ভালো হবে। ওখানে থেকে যায়, আর আপনাদের শরীরের অবস্থা আর কি জিজ্ঞেস করবো? আপনাদের কথা শুনেই তো আমি বুঝতে পারতেছি, আপনারা তো সবাই নাক দিয়ে কথা বলতেছেন, মুখ দিয়ে তো কেউ কথা বলেন না। ওই জন্যই সাবধানে থাকতে বললাম, বুঝছেন? সাবধানে থাকেন, ভালো থাকেন। ভাই ছেলেরা আছে বলো ভাই। ছেলে ধর্মী, আপনি তো ছেলে একাই আছেন, আর তো কেউ কথাও কয় না। আপনি একা থাকলে হবে? ভাইয়া, ওই দিন তো গল্পটা শেষ করেন না, ড্রামা বলতে শাকিল ভাইয়া কেউ মেয়েটার পাইছে কিনা, এটার পরে বলছেন আর বলেন না। এটা ড্রামা ক্লাসে বলবো, হ্যাঁ। নাটকের মধ্যেই হবে, অন্য জায়গায় আমরা নাটকে নিয়ে যাব না, বুঝছেন? সেজন্য আপনাকে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী এপিসোডে আমরা এটা দেখাবো, কি বলেন শাকিল ভাই? না বলি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি, পড়াশোনা করেন, সাবধানে থাকেন, ভালো থাকেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।